গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ ষোড়শ পর্ব। বাইরে থেকে ঢুকতেই সামনের ঘরখানা বাইরের লোকের বসবার ঘর। বকুল ও বাড়ি থেকে চলে এসে ঘরে পা দিয়েই সেকেন্ড কয়েক প্রায় অভিভূতের মতো তাকিয়ে রইল। বকুলের অভিভূত অবস্থার মধ্যেই জলপাইগুড়ির নমিত হয়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে হেসে বলল, আবার এলাম আপনার কাছে। নিচু হয়ে প্রণাম করার সময় নমিতাকে খুব আড়ষ্ট দেখাতে লাগল, কারণ নমিতা তার পরনের শাটিনের শাড়িটা আষ্টে পৃষ্ঠে পিন মেরে এমনভাবে গায়ে জড়িয়েছে যে কোনোখানে ভাঁজ রাখেনি। নিচু হবার পর উঠে দাঁড়াতেই নমিতার কর্ণাভরণের ঝাড় এমনভাবে দুলে উঠল যে সারা ঘরের দেওয়ালে যেন তার ঝিলিক খেলে গেল। ওই ঝাড় লণ্ঠনের মতো গহনাটার দোদুল্যমান পাথরগুলো নকল বলেই বোধ করি এত ঝকমকে। অনেকখানি গলাকাটা ব্লাউজের ওপরকার বিস্তৃত এলাকা জুড়ে নমিতা যে কণ্ঠাভরণখানি স্থাপিত করেছে তার দুটিতেও চোখ ঝলসায়। নমিতার মাথার উপর দক্ষিণ ভারতের মন্দিরের গোপুরম সদৃশ একটি খোঁপা, নমিতার উগ্র পেন্ট করা মুখটার একটা ভাবলেশ শূন্য ভাব, আর নমিতার লম্বা ছুচলো নখগুলো অদ্ভুত চকচকে একটা রঙে এনামেল করা। বকুলের হঠাৎ একটা বাজে প্রশ্ন মনে এলো। জলপাইগুড়ি ছেড়েই কি নখ রাখতে শুরু করেছিল নমিতা? না হলে এত বড় হলো কি করে? নানা ছাঁদের নকল নখ যে বাজারে কিনতে মেলে এটা বকুলের জানা ছিল না। বকুল চিরদিনই অলক্ষিত একটা জগতের রহস্য জবনিকা উন্মোচনের চেষ্টায় বিভ্রান্ত হয়ে ঘুরছে। লক্ষিত জগতের হাটে যে কত কি রহস্যের বেচাকেনা চলে তার সন্ধানই রাখে না। নমিতা বলল, অনেকদিন ধরেই ভাবছি, হয়ে উঠছে না, কতটা সাহসের অভাবেও বটে। নমিতার যা কিছু আড়ষ্টতা এখন বোধ করি শুধু পোশাকে গিয়েই আশ্রয় নিয়েছে, কথাবার্তার স্বরে লেশমাত্র নেই। বকুল চমৎকৃত না হয়ে পারে না। বকুল তাই একটু চমৎকার হেসে বলে, কেন, সাহসের অভাব কেন? অভাব তো হওয়াই উচিত, বলল নমিতা হাতের দামি ব্যাগটা মৃদু মৃদু দোলাতে দোলাতে। বকুল বলল, বসো, দাঁড়িয়ে রইলে কেন? তারপর বলল, উচিত কেন? এটা তো তোমার চেনা জায়গা, আমিও অপরিচিত নই। নমিতা বসল, তারপর কাজল টানা চোখটা একটু তুলে বলল, তা ঠিক, আপনি আমার চেনা, কিন্তু আমি কি আপনার চেনা? আমাকে কি আপনাকে আর জলপাইগুড়ির নমিতা বলে মনে হচ্ছে? বকুল হেসে ফেলে, তা অবশ্য ঠিক হচ্ছে না। এটাই চেয়েছিলাম আমি। নমিতা বেশ দৃঢ় আর আত্মস্থ গলায় বলে ওঠে, চেয়েছিলাম আমার সেই দিনহীন পরিচয় মুছে ফেলতে, তাই আমার নিজের কাছ থেকেই অতীতটাকে মুছে ফেলেছি। বকুল ওর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকায় একটু। পেন্টের প্রাণহীন সাদাটে রঙের নিচে থেকে একটা উত্তপ্ত রক্তচ্ছ্বাস ঠেলে উঠতে চাইছে যেন। তার মানে মুছে ফেলার নিশ্চিন্ততাটুকু নিতান্তই আত্মসন্তুষ্টি। ওই ঠুকনো খোলাটায় একটু টোকা দিয়ে দেখতে গেলেই হয়তো কাজলের গৌরব বিধ্বস্ত হয়ে যাবে। বকুল সেই টোকা দেওয়ার দিকে গেল না। বকুল ওই ঠুনকোটাকেই শক্ত খোলা বলে মেনে নেওয়ার ভঙ্গিতে বলল, তা ভালো, দুটো জীবনের ভার বহন করা বড় শক্ত। একটাকে ঝেড়ে ফেলতে পারলে বাকি ভারটা বহন সহজ হয়ে যায়। ঠিক বলেছেন আপনি। নমিতা যেন উল্লসিত গলায় বলে, আমিও ঠিক তাই ভেবেছিলাম, এখনো ভাবছি। বকুল কৌতুকের গলায় বলে উঠতে যাচ্ছিল, মহাজনেরা একই পদ্ধতিতে ভাবেন। কিন্তু থেমে গেল। এই মেয়েটার সঙ্গে এ কৌতুকই কৌতুককর। বকুল খুব সাদাসিধে গলায় বলল, এখন আছো কোথায়? খুব খারাপ জায়গায়। নমিতা দেয়ালের দিকে তাকিয়ে বলল, সে আপনাকে বলা যায় না। বকুল এবার একটু কঠিন হল, বলল, থাকার জায়গাটা খারাপ হলেও
তোমাকে দেখে তো মনে হচ্ছে খারাপ নেই, বেশ ভালোই আছো। হ্যাঁ, ভালো ভালো জামা কাপড় গহনা টহনা পরেছি। নমিতা হঠাৎ বুনোর মতো বলে ওঠে, এটাই সংকল্প করেছি, যদি নামতেই হয় তো শেষ পর্যন্ত নেমে দেখব, পাতাল থেকে যদি রসাতলেও যেতে হয় তাই যাব। বকুলের মনে হল নখটা না হয় নমিতা জলপাইগুড়ি ছেড়ে অবধি রাখতে শুরু করেছে, কিন্তু কথাগুলো কি সেই ছাড়া থেকে শিখতে শুরু করেছে, না দীর্ঘদিন ধরে শিখে শিখে পুঁজি করছিল? বকুল আরেকটু কঠিন আর নির্লিপ্ত গলায় বলল, নিজের জীবন নিয়ে নিজস্ব সংকল্পের অধিকার সকলেরই আছে, কিন্তু আমার কাছে এসেছো বলেই জিজ্ঞেস করছি নমিতা, তুমি কি নামবার সংকল্প নিয়েই তোমার দিনহীন পরিচয়ের আস্তানা থেকে চলে এসেছিলে? নমিতা হঠাৎ যেন কেঁপে উঠল, তারপর আস্তে বলল, জানি না, এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। আমি শুধু ওদের সকলকে দেখাতে চাই, শুধু দুটি খেতে পড়তে দেওয়ার বিনিময়ে যার মাথাটা কিনে রেখেছি ভেবেছিলে, সে অত মূল্যহীন নয়। আর আমার সেই স্বামীটিকেও দেখাতে চাই, উচিত মতো ট্যাক্স খাজনা না দিয়েও চিরকাল সম্পত্তিকে অধিকারে রাখা যায় না, সম্পত্তি হাতছাড়া হয়ে যায়। বকুল এই প্রগল্ভ কথার উত্তর দেবে কি দেবে না ভেবেও বলে ফেলে, তুমি তো দেখছি এ কদিনে অনেক কথা শিখে ফেলেছ। নমিতা নড়ে চড়ে বসে। নমিতা হাত ব্যাগের মুখটা একটু খুলল, ছোট্ট একটা রুমাল বার করে মুখটা একটু মুছে নিয়ে বেশ দৃঢ় গলায় বলে, এই কদিনে? মোটেই তা নয়, অনেক অনেক দিন ধরে এসব ভাবনা ভেবেছি, এসব কথা শিখেছি, তবু চেষ্টাও করে চলেছিলাম যে গণ্ডির মধ্যে জন্মেছি আছি সেখানেই যাতে থাকতে পারি। কিন্তু হঠাৎ চোখটা খুলে গেল, মনে হলো এই ভালো থাকার মানে কি, এই সৎ জীবনের মূল্য কি? একজন লক্ষ্মী বউকে ওরা দাম দেয়, আমি মানুষটাকে দাম দিচ্ছে। তখনই ঠিক করলাম নিজের দাম যাচাই করতে বেরোব। ভয় ছিল, লেখাপড়া শিখিনি, সহায় সম্বল কেউ নেই, এই অচেনা পৃথিবীতে কোথায় হারিয়ে যাব। হঠাৎ সে ভয় একদিন দূর হয়ে গেল। আমার বাপের বাড়ির আত্মীয়রা আবার যখন আমাকে জলপাইগুড়িতে ঠেলে দেবার চেষ্টা করল, তখনই হঠাৎ মনে হলো কাদের কাছ থেকে হারিয়ে যাবার ভয়। বাইরের জগতে মেয়ে মানুষের দুটো ভয়, একটা যা সব মানুষেরই আছে, প্রাণের ভয়, সেটা আমার মতো মেয়ের পক্ষে বেশি নয়। আরেকটা ভয়, দুর্গতিতে পড়বার ভয়। তা মনে যদি সংকল্প করে নিই যে কোনো দুর্গতি আসুক লড়ে দেখব, তাহলে আর ভয় কি রইল? তারপর তো দেখছেনই। তা তো দেখছি। বকুল নমিতার প্রায় ফেটে পড়া মুখটার দিকে তাকিয়ে একটা আক্ষেপের অনুভূতিতে কেমন বিষণ্ণ হয়ে যায়। সেই বিষণ্ণ গলাতেই বলে, আত্মীয় সমাজের কাছে হারানো ছাড়াও আরও একটা হারানো আছে নমিতা, সেটা হচ্ছে নিজের কাছে নিজেকে হারানো। নমিতা যেন আরেকবার কেঁপে উঠল, তারপর বলল, আমি মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, অত কথা বুঝি না। আমি শুধু দেখাতে চাই আমি একেবারে ফেলনা ছিলাম না। বকুল আর কথা বাড়ায় না। বকুল আবার সাদাসিধে গলায় বলে, তা যাক, আজ হঠাৎ এসে পড়লে যে, এদিকে কোথাও এসেছিলে বুঝি? না, আপনার কাছে এসেছিলাম। নমিতা ঈষৎ ক্ষুব্ধ গলায় বলে, আপনি আমায় মানুষ বলে গণ্য না করলেও আমি আপনাকে শ্রদ্ধা ভক্তি করি, তাই জীবনে একটা নতুন কাজে নামবার আগে আপনাকে। বকুল লজ্জিত গলায় তাড়াতাড়ি বলে ওঠে, এ কথা বলছো কেন নমিতা? মানুষ বলে গণ্য করি না এটা আবার কেমন কথা? কি নতুন কাজে নামছো বলো শুনি। নমিতা আবার দেয়ালের দিকে তাকিয়ে বলে, কাল থেকে আমার ছবির শুটিং আরম্ভ, মানে একটা কন্ট্রাক্ট হয়েছে, নায়িকার রোলই দিচ্ছে। শুনে খুশি হলাম। বকুল বলে, একটা কর্মজীবন পেয়েছ, এটা মঙ্গলের কথা। মঙ্গলের কথা? তা নিশ্চয়ই,
হয়তো এর মধ্যে থেকেই তোমার ভেতরের শিল্পী সত্তা আবিষ্কৃত হবে। বলছেন? নমিতা যেন উৎসুক গলায় বলে, আপনার কি মনে হয় আমার ভেতরে কিছু আছে? বকুল মনে মনে বলে, আপাতত তো মনে হচ্ছে না। তুমি শিল্পকে ভালোবেসে এখানে আসছো না বাপু, আসছো নিজের মূল্য যাচাই করতে। তবু বলা যায় না কার মধ্যে কি থাকে। আর মুখে বলে, সকলের মধ্যেই কিছু না কিছু থাকে নমিতা, পরিবেশে সেটার বিকাশ হয়। হয়তো তুমি একজন নামকরা আর্টিস্টই হবে ভবিষ্যতে। খুব ভাগ্যই বলতে হবে যে এত শিগগিরই পন্থা পেয়ে গেছ। প্রথমেই নায়িকার রোল সহজে কেউ পায় না। নমিতা একটুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল বকুলের চোখের দিকে। তারপর আস্তে বলল, আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে সহজেই পেয়েছি? এবার বকুলি বুঝি কেঁপে উঠল। জলপাইগুড়ির নমিতা যে এমন একটা প্রশ্ন করে বসতে পারে তা ধারণা ছিল না বকুলের। বকুলও আস্তে বলল, তা হয়তো মনে হচ্ছে না, তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার শিল্পী জীবনটাই বড় হয়ে উঠুক। তীর্থযাত্রার পথেও তো কত কাঁটা খোঁচা থাকে, থাকে কাদা ধুলো। নমিতার কাজলের গৌরব হঠাৎ ধূলিসাৎ হয়। নমিতা বোধ করি সেটা গোপন করতেই তাড়াতাড়ি উঠে পড়ে নিচু হয়ে বকুলের পায়ের ধুলো নিয়ে বলে, আপনার আশীর্বাদ সার্থক হোক, যাই। আরে সে কি? বকুল আবহাওয়াটা হালকা করতেই হালকা গলায় বলে, এক্ষুনি যাবে কি? একটু মিষ্টিমুখ না করে যেতে পারে নাকি? এতদিন পরে এলে। না, আজ যাই বলে নমিতা তাড়াতাড়ি ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। কিন্তু তারপরই নমিতা আশ্চর্য একটা কাণ্ড করে বসে। নমিতা সারা শরীরে একটি বিশেষ ভঙ্গিতে হিল্লোল তুলে মোচড় খেয়ে ঘুরে দাঁড়িয়ে বলে, জলপাইগুড়ির নমিতা একদিন আপনাকে তার জীবন নিয়ে গল্প লিখতে বলেছিল, তাই না? সে লেখার আর দরকার নেই। জলপাইগুড়ির নমিতা মরে গেছে। তার নতুন জন্মের নামটা আপনাকে বলা হয়নি। নাম হচ্ছে রূপছন্দা, বুঝলেন? রূপছন্দা। হয়তো ভবিষ্যতে তার কথা নিয়ে লেখবার জন্যে কাড়াকাড়ি পড়ে যাবে, সাক্ষাৎকারের জন্য বাড়িতে ভিড় জমবে। আচ্ছা চলি, ছবিটা রিলিজ করলে আপনাকে নেমন্তন্নের কার্ড দিয়ে যাব। আকস্মিক এই আঘাতটা হেনে নমিতা দ্রুত গিয়ে গাড়িতে ওঠে। রাস্তার ধারের ওই মস্ত গাড়িটা যে নমিতার, ও বাড়ি থেকে আসবার সময় সে কথা স্বপ্নেও ভাবেনি বকুল। এখন দেখল দরজায় দাঁড়িয়ে, দেখল উর্দি পরা ড্রাইভার দরজা খুলে দাঁড়াল, নমিতা উঠে পড়ল। বকুল একটুক্ষণ দাঁড়িয়ে রইল। বকুলের বুক থেকে একটা নিঃশ্বাস পড়ল। বকুলের অনেকদিন আগে পড়া একটা প্রবন্ধের কথা মনে পড়ে গেল। বাজে প্রবন্ধ, লেখকও অখ্যাত এবং ভাষাও ধারালো ছিল বলে মনে পড়ছে না, কিন্তু তার যুক্তি ছিল অদ্ভুত। লেখকের বক্তব্য ছিল, ইহ পৃথিবীতে আত্মপ্রতিষ্ঠার মূল্য দিতে আত্মবিক্রয় কে না করছে? অর্থোপার্জনের একমাত্র উপায় তো নিজেকে বিক্রি করা। কেউ মগজ বিক্রি করছে, কেউ অধীত বিদ্যা বিক্রি করছে, কেউ চিন্তা কল্পনা স্বপ্ন সাধনা ইত্যাদি বিক্রি করছে, কেউ বা স্রেফ কায়িক শ্রমটাকেই। মেয়েদের ক্ষেত্রেই বা তবে শরীর বিক্রিকে এমন মহাপাতক বলে চিহ্নিত করা হয়েছে কেন? বহু ক্ষেত্রেই তো তার একমাত্র সম্বল ওই দেহটাই। লেখকের যুক্তি সমর্থনযোগ্য এমন কথা ভাবতে বসল না বকুল, শুধু হঠাৎ সেটা মনে পড়ল। কিন্তু এ কথাও তো জোর গলায় বলে উঠতে পারল না ওর সামনে, নমিতা, তোমার ওই রূপছন্দা হয়ে ওঠার কোনো দরকার ছিল না। জগতে বহু অখ্যাত অবজ্ঞাত অবহেলিত মানুষ আছে, থাকবেও চিরকাল। তোমার সেই জলপাইগুড়ির নমিতা বউ হয়ে থাকাই উচিত ছিল। তাতেই সভ্যতা বজায় থাকত, থাকত সমাজের শৃঙ্খলা আর তোমার ধর্ম। পেছনে কখন ছোট বৌদি এসে দাঁড়িয়েছিল টের পায়নি বকুল। চমকে উঠল তার কথায়। মেয়েটা কে বকুল? বকুলের কাছে যারা আসে টাসে বা অনেকক্ষণ কথা বলে, বসে থাকে, চা খায়, তাদের সম্পর্কে ছোট বৌদির কৌতূহল এবং অগ্রাহ্য সংমিশ্রিত মনোভাবের খবর
বকুলের অজ্ঞাত নয়। অলক্ষ্য কোনো স্থান হতে তিনি এদের দেখেন, শোনেন এবং প্রয়োজন মাফিক অবহেলা প্রকাশও করেন, কিন্তু এমনভাবে ধরা পড়েননি কোনোদিন। না, একে ধরা পড়া বলা যায় কি করে, বরং বলতে পারা যায় ধরা দেওয়া। হঠাৎ নিজেকে ধরা দিতে এলেন কেন ইনি? বকুল কারণটা ঠিক বুঝতে পারল না, তাই আলগা গলায় বলল, ওই একটা মেয়ে, জলপাইগুড়িতে। ও কি সেই লক্ষ্মী ছাড়ির কোনো খবর এনেছিল? আর একবার চমকে উঠতে হলো বকুলকে। বাঁধ ভেঙে গেলে বুঝি এমনই ঘটে। বকুল এই বাঁধ ভাঙা মূর্তির দিকে তাকিয়ে মাথা নিচু করে। সেই নিচু মাথার সঙ্গে সামঞ্জস্য রেখে নিচু গলায় বলে, না তো, ও এমনি একটা মেয়ে, জলপাইগুড়িতে আলাপ হয়েছিল। ও অনেকক্ষণ কথা বলছিল কিনা আমি ভাবলাম। ছোট বৌদি একটু থেমে বোধ করি নিজের দুর্বলতাটুকু ঢাকতেই এমনি হালকাভাবে বলবার মতো বলে ওঠে, বড়লোকের মেয়ে না বাবা, কি সাজ, যেন নেমন্তন্ন এসেছে। কি বলছিল এত? বকুল মৃদু হেসে বলে, কি বলছিল? ও সিনেমায় নামছে, সেই খবরটা জানিয়ে প্রণাম করতে এসেছিল। সিনেমায় নামছে? ভালো ঘরের মেয়ে? বকুল হেসে ওঠে, কি যে বলো ছোট বৌদি, ভালো ঘরের মেয়ে হবে না কেন? খুব ভালো ঘরের মেয়ে, ভালো ঘরের বউ। ছোট বৌদি বলে, তা বটে, এখন তার ওতে নিন্দে নেই, আগের মতো নয়। তারপর হঠাৎ একটা দীর্ঘশ্বাসের সঙ্গে বলে ওঠে ছোট বৌদি, লক্ষ্মী ছাড়া যদি এরকমও কিছু করত। বকুল স্তব্ধ হয়ে যায়। বকুলের মনে পড়ে না এ কথার বিরুদ্ধে হাজারো প্রতিবাদ করবার আছে। বকুলকে তাই চুপ করে থাকতে হয়। শম্পা নামের মেয়েটা হারিয়ে গিয়ে যেন এই সংসারের সবাইকে হারিয়ে দিয়ে গেছে। পরাজিতের মূর্তিতে বসে আছে যেন সবাই। যখন সে নিজে তেজ করে চলে গিয়েছিল, তখন এদের মধ্যেও ছিল রাগ, অভিমান, তেজ। কিন্তু এখনকার পালা আলাদা। এখন সে এই ভয়ঙ্কর পৃথিবীর কোনো চক্রান্তে হারিয়ে গেছে কিনা কে জানে, চিরকালের জন্যই মুছে যাবে কিনা শম্পা নামটা। অথচ শম্পার মা আর বাবা কিছুদিন আগেও যদি তাদের তেজ, অভিমান, অহংকারকে কিছুটা খর্ব করত, হয়তো সব ঠিকঠাক হয়ে যেত। শম্পার মার ভেতরের হাহাকার তাই শোকের থেকেও তীব্র। শোকের হাহাকার বাইরে প্রকাশ করা যায়, অনুতাপের হাহাকার শুধু ভেতরকে আছাড় মেরে মেরে ভেঙে গুঁড়ো করে। শম্পার মা বাপ যখন পারুলের ছেলের চিঠিতে জেনেছিল শম্পা পারুলের কাছে গিয়ে আড্ডা গেড়েছে, তখন কেন ছুটে চলে যায়নি তারা? কেন অভিমানিনী মেয়ের মান ভাঙিয়ে বলে ওঠেনি, রাগ করে একটা কথা বলেছি বলে সেটাই তোর কাছে এত বড় হয়ে উঠল? তা তারা করেনি। নিষ্কম্প বসে থেকে আস্ত সুস্থ মেয়েটাকে হারিয়ে যেতে দিয়েছে। তাদের বয়স, বুদ্ধি, বিবেচনা, হিতাহিত জ্ঞান কিছুই কাজে লাগেনি। একটা অল্প বয়সী মেয়ের কাছে প্রত্যাশা করেছে সেই সব জিনিসগুলো, বুদ্ধি, বিবেচনা, হিতাহিত জ্ঞান। ছোট বৌদি বকুলকে চুপ করে থাকতে দেখে আবার নিজেই কথা বলে, মনটা খারাপ হয়ে থাকলেই যত আবল তাবল চিন্তা আসে, এই আর কি। ওই মেয়েটা আইবুড়ো না বিয়ে হওয়া? বিয়ে হওয়া। ওর স্বামী সাধু সন্ন্যাসী হয়ে গেছে, সেই রাগে ও ঘর ছেড়ে। সাধু হয়ে গেছে সেই রাগে? কি কাণ্ড! এত এত অসাধু স্বামী নিয়ে ঘর করছে মেয়েরা। আর বকুল হেসে ফেলে বলে, হা হা, সে তো তবু ঘর করছে। সাধুর স্বামী যে ওইটিতেই বাদ সেধেছে। অথচ মেয়েরা জানে ঘর করতে পাওয়াই মেয়েদের জীবনের চরম পাওয়া। ছোট বৌদিও হেসে ফেলে, সবাই আর ভাবে কই সে কথা। এটা অবশ্য বকুলের প্রতি কটাক্ষপাত। আবহাওয়াটা যে কিঞ্চিত হালকা হয়ে গেল, এতে যেন ছোট বৌদির প্রতি কৃতজ্ঞ হয় বকুল। হেসে হেসে বলে, তা যে মেয়ের ভাগ্যে ঘরবর না জোটে তার আর উপায় কি? ওই এক ধাঁধা। ছোট বৌদি বলে, তোমার বাপ ভাই বিয়ে দিলেন না, না তুমি করলে না, তা জানি না।
আমি তো তখন তোমার দাদার চাকরির চাকায় বাধা হয়ে দিল্লির সিমলে টানাপোড়েন করছি। এসব কথা কোনোদিন বলেনি বকুলের ছোট বৌদি। অদ্ভুতভাবে বদলে গেছে মানুষটা। স্বল্প ভাষিত্বের গৌরব নিয়েই এই সংসারে বিরাজিত ছিল সে। হঠাৎ যেন কথা বলার জন্য পিপাসার্ত হয়ে উঠেছে। তা বটে, বকুল কথায় সমাপ্তি রেখা টেনে দেয়। চলো, খেতে চলো। বলেও আবার দাঁড়ায় শম্পার মা। বলে ওঠে, আমার পোড়া মুখে বলার মুখ নেই, তবু তুমি বলেই বলছি। ও বাড়ির খবর জানো? ও বাড়ি? ও বাড়ি মানে তোমাদের পুরনো বাড়ি গো, তোমার কাকা জ্যাঠার বাড়ি। ও, কি হয়েছে? কেউ মারা টারা? থেমে যায়। ঠিক যে কে কে আছে সেখানে তা ভালো করে জানে না বকুল। জ্যাঠামশাই এবং কাকারা এবং তাদের পত্নীরা যে কেউই অবশিষ্ট নেই তা জানে না। বোধ করি ছোট খুড়ি ছিলেন অনেক দিন। আসা যাওয়া বিরল হয়ে গেছে, অতএব থেমেই যায়। ছোট বৌদি মাথা নেড়ে বলে, না, মারাটারা যাওয়া নয়। ও বাড়ির জ্যাঠার নাতনি সাইকেলে বিশ্ব পরিভ্রমণের দলে মিশে পাড়ি দিয়েছে। 6টা ছেলে আর তার সঙ্গে কিনা ওই একটা মেয়ে। মেয়েকে খুব আহ্লাদি করে মানুষ করেছেন আর কি। বকুল একটু অবাক না হয়ে পারে না সত্যি। দর্জিপাড়ার গলির তাদের ওই নিকট আত্মীয়দের কোনোদিনই ভালো করে তাকিয়ে দেখেনি। এইটুকুই শুধু ধারণা ছিল ওর। ওরা বেশ পিছিয়ে থাকা, ওদের গলি ভেদ করে সূর্য সহজে উঁকি মারতে পারে না। ওর জ্যাঠতুত দাদার বউয়ের অনেকদিন আগে দেখা চেহারাটা মনে পড়ল। এক গলা ঘুমটা, নরম নরম গলা, বয়সের ছোট ছোট দেওর ননদদের পর্যন্ত ঠাকুরপো ঠাকুরঝি ডেকে কি সমীহভাবে কথা বলা। আর মনে পড়ল তার বাঁ হাতখানা। অন্তত ডজনদের এক লোহাপাড়া দেখেছে তার হাতে শাঁখা চুড়ির সঙ্গে। কথার মাঝখানে কেন কে জানে যখন তখন সেই লোহাপাড়া হাতটা কপালে ঠেকাতেন আর দুকানে হাত দিতেন। মনে হতো সর্বদাই অপরাধের ভারে ভারাক্রান্ত। সে কতদিনের কথা। মেয়েটা কি তারই মেয়ে? তবু এই সংবাদে কৌতুকী অনুভব করে বকুল। বলে, তা ভালো তো, একটা ছেলে আর একটা মেয়ে থাকলেই বিপদের আশঙ্কা। 6 জন একজনকে পাহারা দেবে। পাহারা দেবে না সদল বলেই আহার করবে কে জানে, ছোট বৌদি বলে। এই ভেবে অবাক হচ্ছি, তোমাদের ওই বাড়িতেও এত প্রগতির হাওয়া বইল। বাহ, কাল বদলাবে না? যুগ কি বসে থাকবে? ওদের বাড়িটা দেখলে তো মনে হতো বুঝি বসেই আছে। হঠাৎ একেবারে। বকুল অন্যমনস্ক গলায় বলে, হয়তো এমনই হয়। ঘরের দরজা জানলা না থাকলে একদিন ঘরে আটকানো প্রাণী দেয়াল ভেঙে বেরিয়ে নিঃশ্বাস নিতে চায়। তা বলে বাবু এতটা বাড়াবাড়ি। ছোট বৌদি বলে ওঠে, থাক, আমার কোনো কথা বলার শোভা পায় না। বকুল ওর অপ্রতিভ ভাবটাকে না দেখতে পাওয়ার ভান করে বলে, তাড়াতাড়ি করতে গেলেই বাড়াবাড়ি করতে হয় ছোট বৌদি। হঠাৎ যখন খেয়াল হয় ছি ছি বড্ড পিছিয়ে আছি, তখন মাত্রা জ্ঞানটা থাকে না। হবে হয়তো, বলে একটা নিঃশ্বাস ফেলে শম্পার মা। হয়তো এই কথায় তার নিজের মেয়ের কথাই মনে এসে যায়। কিন্তু এমন কি দরজা জানলা এঁটে রেখেছিল তারা, তাই তাদের মেয়ে দেয়াল ভেঙে বেরিয়ে গেল? আমরা তো যা করেছি ওর ভালোর জন্যেই। তা আমরা ওকে বুঝিনি, ওই বা আমাদের বুঝবে কেন? অদ্ভুতভাবে ভেঙে পড়েছে বলেই একটু বুঝতে পারছে শম্পার মা। আস্ত থাকলে কি বুঝত, না বুঝতে চাইতো? এই বাড়িতেই আর একটা অংশেও চলছিল একটা নাটকীয় দৃশ্য। অলকা ঘর বার করছিল। অলকা বারবার জানলার ধারে এসে দাঁড়াচ্ছিল। তবু অলকা তার মুখের রেখায় একটা যুদ্ধংদেহী ভাব ফুটিয়ে রাখছিল বিশেষ চেষ্টায়। কারণ কাঁচ ঘেরা বারান্দার একধারে ক্যাম্বিসের চেয়ারে উপবিষ্ট অপূর্বর মুখের দিকে মাঝে মাঝেই কটাক্ষপাত করছিল অলকা। সে মুখ ক্রমশই কঠিন, কঠোর আর কালচে হয়ে আসছে।
আর তার আগুন জ্বলা চোখ দুটো বারবার বুক কেসের উপর রাখা টাইম পিসটার উপর গিয়ে পড়ছে। উফ, কি ধরিবাজ লোকটা, ভাবল অলকা। সেই থেকে টেলিফোনটার গা ঘেঁষে বসে আছে, 1 মিনিটের জন্য নড়ছে না। একবার বাথরুমে যাবারও দরকার পড়তে পারত না এতক্ষণ সময়ের মধ্যে? অলকা তো তাহলে ওই টেলিফোনের সহায়তার ব্যাপারটা ম্যানেজ করে ফেলতে পারত, বলে উঠতে পারত, এই দেখো কাণ্ড, এখন তোমার কন্যে ফোন করলেন, ফিরতে একটু দেরি হয়ে যাচ্ছে, বাপিকে ভাবনা করতে বারণ করো। তারপরই ব্যাপারটাকে লঘুতর করে ফেলার জন্যে হেসে গড়িয়ে বলতো, বুঝছ ব্যাপার, মা তুমি ভেবো না নয়, বাপিকে ভাবনা করতে বারণ করো। জানে তার বাপি সন্ধ্যে রাত্রির থেকে ঘড়ির দিকে তাকাবে আর জানলার দিকে তাকাবে, আর জগতে যত রকম দুর্ঘটনা ঘটতে পারে মনে মনে তার হিসেব কষবে। মা বেচারিও যে ভেবে অস্থির হতে পারে সেই চিন্তা নেই মেয়ের। হ্যাঁ, এইভাবেই কথার ফুলঝুরি ছিটিয়ে পরিস্থিতি হালকা করে নিতে পারত অলকা, বরাবর যেমন নেয়। কত ম্যানেজ করে আসছে এ যাবৎ, তার ঠিক আছে। মেয়ে বড় হয়ে ওঠার আগে থেকেই চলছে অলকার এসব কলা কৌশল। ওই অপূর্ব বাবুটি বাইরের লোকের কাছে যতই প্রগতিশীলের ভান করুক আর উদারপন্থীর মুখোশ আঁটুক, ভেতরে কি তা তো জানতে বাকি নেই অলকার। মনোভাব সেই আদ্যিকালের পচা পুরনো। মেয়েরা একটু সহজে স্বচ্ছন্দ জীবনযাপন করতে চাইলেই সেই সেকালের সমাজপতিদের মতো চোখ কপালে উঠে যায়। নেহাত নাকি এই আমি খুব শক্ত হাতে হাল ধরে বসে আছি, তাই আধুনিক যুগের সামনে মুখটা দেখাতে পারছি। তবু শুধুই কি জোর জুলুম চালাতে পাই? কত রকমই ম্যানেজ করতে হয়, সাজিয়ে গুছিয়ে বানিয়ে বানিয়ে কথা বলে রাতকে দিন আর দিনকে রাত করতে হয়। এই এক্ষুনি সামলে ফেলা যেত যদি লোকটা ওই টেলিফোনের টেবিলটার গায়ে বসে না থাকত। মেয়ের ওপরও রাগে মাথা জ্বলে যায় অলকার। জানিস তো সব, তবে এত বাড়াবাড়ি কেন? যা রয়স হয় তাই ভালো। বন্ধুদের সঙ্গে পিকনিকে গেছিস, বেশ করেছিস, তাই বলে রাত 11টা বেজে যাবে বাড়ি ফিরবি না? এত রাত অবধি কেউ পিকনিকের মাঠে থাকে? ভাবতে থাকে এসব, কিন্তু সঙ্গে সঙ্গে মেয়ের দিকে যুক্তি শক্ত করতে আপন মনে বলে ওঠে, বাবা জানেন কোনো দুর্ঘটনা ঘটে গেছে কিনা। বাবা অবশ্য সেই অলৌকিক শক্তি সম্পন্ন গুরুদেব, অলকার পিত্রালয়ের সম্পর্ক সূত্রে যিনি অলকারও গুরুদেব। শুধু অলকারই কেন, সত্যভামারও। উদার প্রগতিবান সেই বাবার মত, এই মানুষ হচ্ছে সোনার জাত, ও কখনো অপবিত্র হয় না। তাছাড়া এও বলেন, ভালো মন্দ ভুল ঠিক এসবের বিচার করবার তুই কে রে? মন হচ্ছে মহেশ্বর, সে যা চাইবে তা করতে দিতে হবে তাকে। ফলাফলের চিন্তার দরকার নেই, সব ফলাফল গুরুর চরণে সমর্পণ করে তুড়ি দিয়ে কাটিয়ে দিবি, ব্যাস। এমন উদারপন্থী বাবার শিষ্য শিষ্যার সংখ্যা যে অবনতি হবে তাতে আর সন্দেহ কি। অলকার পিতৃকুলের কি মাতৃকুলের কেউ একজন হয়তো আদি শিষ্যত্বের দাবি করতে পারেন, কিন্তু তারপর 3 কুলের কেউ আর বাকি নেই। তবে অলকার এমনই কপাল, তরুণ মেয়েটাকেও বাবার চরণে সঁপে দিতে পেরেছে, কিন্তু আজ পর্যন্ত স্বামীটিকে নোয়াতে পারল না। অথচ ঘরে বাইরে সবাই বলে, অলকার ভাগ্যে যেমন বশংবদ স্বামী, কটামের ভাগ্যে তেমন জোটে। আর শাশুড়ি ননদরা তো স্পষ্টাস্পষ্টি স্ত্রৈণই বলে। হায়, তারা যদি জানতে পারত স্বামীকে কেবলমাত্র লোকচক্ষে ওই স্ত্রৈণরূপে প্রতিভাত করতেই কত কাঠখড় পোড়াতে হয় অলকাকে, কতখানি জীবনী শক্তি খরচ করতে হয়। নেহাত নাকি গুরু বলে বলিয়ান বলেই পেরে চলছি অলকা। হয়তো এই অবস্থাকে সেই হতভাগা মেয়ের অনুকূলে আনতে বলে ওঠে অলকা, বাবা জানেন কোনো দুর্ঘটনা ঘটে গেছে কিনা? অগ্নিগর্ভ মানুষটা এতক্ষণকার স্তব্ধতা ভেঙে চাপা গলায় গর্জে ওঠে, দুর্ঘটনা? প্রশ্ন না মন্তব্য, সমর্থন না প্রতিবাদ, কে জানে। অলকার মনে হয় বোধহয় অবস্থার হাতলটা চেপে ধরতে পারল, তাই তেমনি উদ্বিগ্ন গলায় বলে, তাই ভাবছি, বাইক আরে গেছে তো সব, ফেরার সময় গাড়ি ফাড়ি বিগড়ল না আরও কিছু ঘটল। অলকার স্বর আরও খাদে নামায়,
বুকের মধ্যে কি যে করছে, আজকাল তো রাত দিনই অ্যাক্সিডেন্ট। আগুনের শিখা আরেকবার ঝলসে ওঠে। তা যদি হয়ে থাকে তো বলবো তোমাদের ভগবান মারা গেছেন। এতক্ষণ তো আমার ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যেন অ্যাক্সিডেন্টই হয়, এমন হয় যাতে তোমার ওই নাচি মেয়ের পা দুখানা জন্মের মতো খোঁড়া হয়ে যায়। অলকা যথারীতি ঠিকরে উঠল। অলকা যখন ভাবছিল অবস্থা আয়ত্তে আসি আসি করছে, তখন কিনা এই কথা। এতখানি অপমান তো আর বরদাস্ত করা যায় না। অলকা যথারীতি ঝংকারে বলল, কি বললে? যা বলেছি আবারও বলছি, প্রার্থনা করছি তোমার মেয়ে যেন ঠ্যাং ভেঙে বাড়ি ফেরে। অলকা তীব্র থেকে তীব্রতর হয়। তা ওইটুকুই বার রেখে ঢেকে বলা কেন? বলো যে প্রার্থনা করছি যেন আর বাড়ি না ফেরে, যেন গাড়ির তলায় পেশাই হয়ে যায়। আশ্চর্য প্রাণ বটে, তুমি না বাপ? সেই তো, সেটাই তো অস্বীকার করার উপায় খুঁজে পাচ্ছি না। যদি পেতাম। ও বটে, বলতে লজ্জা করছে না? বাড়ির আরেকটি মেয়েও তো দেখলাম, মেয়ে বাপের নাকের সামনে দিয়ে তেজ করে বেরিয়ে গেল, আর বাড়ি ফিরল না, অথচ কোনো নিন্দে নেই। যত দোষ আমার মেয়ের। নিন্দে নেই কে বলল? এই তো তুমি নিন্দে করছো। তবে তুমিও জানো আর আমিও জানি, সে মেয়ে পাতালের সিঁড়িতে পা বাড়াবে না। থামো থামো, মেয়ে মানুষ একলা রাজরাস্তায় ঘুরে বেড়ালে কে তাকে স্বর্গের সিঁড়িতে তুলে দিতে আসে? আমি বলছি। অলকা যে কি বলতো কে জানে। সত্যভামা এসে পড়ল হুড়মুড়িয়ে, বলে উঠল, বাপি খুব রাগ করছো তো? জানি করবেই। ওদের না বাপি এত করে বললাম, সারাদিন এত কাণ্ডের উপর আবার নাইট শোর সিনেমা, বাপি বাড়ি ঢুকতে দেবে না। তা শুনল না গো। মেয়েগুলো কি পাজি জানো, বলে কি না আমরা বুঝি একটা বাড়ির মেয়ে নই, আমাদের বুঝি মা বাপ নেই। তবু আমি শিলাকে ধরে বেঁধে তুলে নিয়ে ছবি শেষ হবার আগেই চলে এলাম। সবাই যা ঠাট্টা করল। ও বাপি, কথা বলছো না যে? বাপি। বাপের গলা ধরে ঝুলে পড়ে সত্যভামা। আমি বলে বন্ধুদের কাছে মুখ হেঁট করে আগে আগে চলে এলাম, তুমি রেগে আছো বলে। আর তুমি কিনা হাড়ি মুখ করে হাসো হাসো বলছি। ও বাপি, না হাসলে আমি দারুণভাবে কেঁদে ফেলব। বাপিকে নরম না করা পর্যন্ত থামবে না সে নিশ্চিত। নমিতার জীবনে নাটক ছিল না। নমিতা এক দিনহীন পরিচয়ের মধ্যে অতি সাধারণ জীবন বহন করছিল। নমিতার প্রাপ্তির ঘর ছিল শূন্য। তাই নমিতার মধ্য থেকে প্রতিবাদ উঠেছিল। দিনে দিনে প্রবল হয়ে উঠেছিল সে প্রতিবাদ। তাই নমিতা আকস্মিক এক নাটকীয়তায় মোড় নিয়ে ওর জীবনটাকেই নাটক করে তুলল। কিন্তু অনেক প্রাপ্তির গৌরব বহন করে আলোকোজ্জ্বল মঞ্চেই যাদের ঘোরাফেরা, তাদের মধ্যে থেকেও প্রতিবাদ ওঠে কেন? পারুলের ছোট ছেলে শোভনের বউ রেখার স্বামী তো তার সম্পত্তির ট্যাক্স খাজনা দিতে কসুর করেনি, তবু সে তার সম্পত্তিকে হাতে রাখতে পারছে না। 10 বছরের বিবাহিত জীবনযাপনের পর রেখা হঠাৎ আবিষ্কার করে ফেলেছে এই ফাঁকিতে ভরা দাম্পত্য জীবন বহনের কোনো মানে হয় না। অথচ এ যাবৎকাল সকলেই দেখেছে আর জেনেছে ওদের সেই জীবন একেবারে ভরভরন্ত। তাতে ফাঁকি বা কোথায়, ফাঁকিই বা কোথায়? উপরওয়ালা মুক্ত সংসার, সুখী পরিবার, বশংবদ স্বামী, বিনীত ভৃত্য, অগাধ প্রাচুর্য, অবাধ স্বাধীনতা, ছবির মতো বাড়ি, সাহেব বাড়ির মতো ড্রয়িং রুম, ফুলে ভরা বাগান, ফুলের মতো ছেলে মেয়ে, অনুরক্ত প্রতিবেশী, পদমর্যাদায় সমৃদ্ধ স্বামীর অনুগত অধস্তনের দল। এক কথায় যে কোনো মেয়ের ঈর্ষাস্থল এই জীবনে মণ্ডিত রেখা নামের মহিলাটি তো একেবারে পাদপ্রদীপের সামনে বিরাজ করেছে এতদিন ঝলমলে মূর্তিতে। রেখার চলনে বলনে, আচার আচরণে, দৃষ্টির ভঙ্গিমায়, ঠোঁটের বঙ্কিম রেখায় উচ্ছ্বসিত হয়েছে সেই ঝলমলানি ছটা। হঠাৎ এ কি? জীবন ভার নাকি দুর্বহ হয়ে উঠেছে তার। যে স্বামীর সঙ্গে তার চিন্তায় ভাবনায়, ইচ্ছায় বাসনায়, রুচিতে পছন্দে কোনোখানে মিল নেই, সেই স্বামীর সঙ্গে একত্রে বসবাস
তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। পারুল ছেলের পরাজিত পর্যুদস্ত মুখের দিকে একটুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে আসতে বলে, তুই ঠাট্টা করছিস না তো শোভন? সেটা হলে আমার পক্ষে ভালো হতো অবশ্যই, শোভন আসতে বলে। কিন্তু তোমার সঙ্গে এমন ঠাট্টা করতে আসবো কেন বলো? ছেলেটাকে তোমার কাছে রাখতে এলাম, মেয়েটাকে ছাড়ল না। হোক সেটা বাপ মরার মতো মামার বাড়িতে মানুষ। পারুল মনে মনে কেঁদে উঠে বলে, তার মানে তোকে দুজনকে ছেড়েই থাকতে হবে? তাছাড়া উপায় কি? পারবি? প্রশ্নটা করে ফেলে পারুল, কিন্তু করেই লজ্জিত হয়। সত্যি, না পারা শব্দটার কোনো অর্থ আছে? মানুষ কি না পারে? সেই প্রশ্নটাই করে শোভন। না পারা শব্দটার কোনো মানে আছে মা? তা বটে, কিন্তু ঈষৎ দ্বিধায় পড়ে থেমে অবশেষে মনের জোর করে বলে ফেলে পারুল, তোদের কি তাহলে ছাড়াছাড়িটা পাকা হয়ে গেছে শোভন? বেপরোয়া পারুলেরও ডিভোর্স শব্দটা মুখে আটকায়। সন্তানের বিধ্বস্ত মুখ বড় গোলমেলে জিনিস। শোভন অদ্ভুত একটু হেসে বলে, পাকাপাকি না, কোর্ট পর্যন্ত পৌঁছয়নি এখনো। এক্ষুনি উঠাতে গেলে অসুবিধে আছে, তাতে অনেক হাঙ্গামা, জানো তো সবই। একজনকে মহাপাপিষ্ঠ প্রতিপন্ন করতে না পারলেও কাজটা সহজ হয় না। এটা তার থেকে সুবিধের, ধীরে ধীরে সিঁড়ি নামা। বছর তিনেক সেপারেট থাকতে পারলেই বিচ্ছেদটা অনায়াসে হবে, কোর্ট আপত্তির পথ পাবে না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। পারুল তবু যেন মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। হয়তো এই দূরে থাকার অবকাশে পরস্পরের অভাব অনুভব করে ভুল বুঝতে পারবে। হয়তো নিত্য সাহচর্যের বিতৃষ্ণা ধুয়ে মুছে গিয়ে নতুন আগ্রহ অনুভব করবে। হয়তো এই বাচ্চা দুটোই একটা দারুণ সমস্যা ঘটিয়ে ওদের সমস্যাকে লঘু করে দেবে। ছেলেটাকে ছেড়েই কি থাকতে পারবে রেখা? যে রেখা বরাবর সমস্ত পরিবেশটাকে সবলে চেপে ধরে রাখতে চেয়েছে আপন বাসনা মুঠির মধ্যে, যে রেখা কোনোদিন নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পায়নি। ছেলের জন্যে মন কেমন করলেই সে প্রবল হয়ে উঠবে, আপন অনুকূলে স্রোতকে বইয়ে নেবে। শোভন? ও হয়তো তখন কৃতার্থ হয়ে ভাববে, বাঁচলাম বাবা। একেবারে সব সম্ভাবনার মূলে যে একেবারে কোপ পড়েনি, এইটুকুই আশার। শোভনের ছেলেটাকে একটা গল্পের বই দিয়ে গঙ্গার ধারের বারান্দায় বসিয়ে রেখে এসেছে, তাই কথা চালাতে অসুবিধা হচ্ছে না। ছেলের সামনে চায়ের পেয়ালা এগিয়ে দিয়ে পারুল বলে, কিন্তু তোদের এই রুচির অমিলটা হলো কখন? নিজেকে গলিয়ে টলিয়ে দিব্যি তো এক ছাঁচে ঢালাই করে ফেলেছিলি। ঈষৎ হালকাই হয় পারুল, ইচ্ছে করেই হয়। শোভন মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, তোমার তাই মনে হতো? শুধু আমার কেন বাবা, সকলেরই হতো। সকলের কথা থাক, তোমার নিজের কথা বলো। তা আমারই বা হবে না কেন বাপু? দেখে তো এসেছি কিছুটা, তোকে তো কোথাও খুঁজে পাইনি। শোভন একটু হেসে বলে, যে বস্তুটি তুমি হেন মেয়েও খুঁজে পাওনি, সেই সূক্ষ্ম সুগভীর বস্তুটি তোমার বউ ঠিক খুঁজে খুঁজে আবিষ্কার করে ফেলেছে, আর ফেলেই ক্ষেপে উঠেছে। শোভন চায়ের পেয়ালায় মনোযোগী হয়। পারুল আসতে বলে, কিন্তু নিজেদের হৃদয়ের দ্বন্দ্বই বড় হয়ে উঠল তোদের কাছে, ছেলে মেয়ে দুটোর কথা ভাববি না? আমাদের কাছে এ কথা ভাবছ কেন মা? আমি তো চেষ্টার ত্রুটি করিনি। বেশ, না হয় ওদের মার কাছেই, কিন্তু তোর কোনো রকমের সাধ্য হলো না ওটা ম্যানেজ করা? কই আর হলো, সবকিছুরই তো শেষ পর্যন্ত একটা সীমা আছেই মা, ম্যানেজ করারও আছে। তাহলে এখন দাঁড়াচ্ছে, তুই তোর কাজের জায়গায় চলে যাচ্ছিস, বৌমা বাপের বাড়ি থাকছে, এবং ছেলেটা এখানে আর মেয়েটা সেখানে। অর্থাৎ ভাই বোনের যে একটা সুখের সঙ্গ, সেটা থেকেও বঞ্চিত হচ্ছে বেচারারা। মেয়েটা তবু মা পাচ্ছে, ছেলেটা তাও না। শোভন একটু হালকা গলায় বলে ওঠে,
তেমনি বাবার মাকে পাচ্ছে। থাম তুই, পারুল প্রায় ধমক দিয়ে বলে। বাজে কথা রাখ। যে বাবার মাকে বেচারি জন্মে জীবনে চোখে দেখেনি বললেই হয়, তাকে পেয়ে কৃতার্থ হয়ে যাবে একেবারে। সত্যি, আমি তো ওটার মুখের দিকে তাকাতেও পারছি না। বুড়ো ধাড়ি দুটো মা বাপ তাদের হৃদয় সমস্যাকে এত জটিল করে তুলল যে ভেবে দেখছে না ওদের মুখগুলো হেঁট হয়ে গেল। এতদিনের আনন্দের, আহ্লাদের, গৌরবের জীবন থেকে হঠাৎ যেন তোরা ওদের একটা দারুণ লজ্জার, দুঃখের আর অপমানের জীবনে গড়িয়ে ফেলে দিলি। এই পৃথিবীতে ওদের পরিচয়পত্রটা কত মলিন বিবর্ণ হয়ে গেল সে হুঁশ আছে? জীবনে কখনো ওরা মা বাপকে ক্ষমা করতে পারবে? পারলেই অবাক হব, পারবে না। সেই গ্লানির বোঝা তাদের জীবনকে ভারী করে তুলবে না? পারুল স্বভাবত কখনই উত্তেজিত হয় না, কিন্তু এখন পারুলকে উত্তেজিত দেখালো। শোভন বিধ্বস্ত গলায় বলে, জানি তুলবে, অসহনীয় করে তুলবে, কিন্তু আমি কি করব বলো? এসব যুক্তি যে দেখায়নি তা তো নয়। কিন্তু তোদের বিরোধটা কোথায় ঘটল? কবে, কখন, কি সূত্রে? পারুল যেন জিনিসটাকে লঘু করে দেখিয়ে ছেলের মনের ভারটা লঘু করে দিতে চায়, যেন দুটো অবোধ ছেলে মেয়ে ঝগড়াঝাটি করে নিজেদের ক্ষতি ডেকে আনছে, পারুল তাদের সামলে দেবে। শোভন হয়তো মায়ের এই মনোভাব বোঝে, হয়তোবা বোঝে না, ভাবে মা ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করতে পারছেন না। শোভন তাই মার দিকে সরাসরি স্পষ্ট গলায় বলে, বিরোধ সর্বক্ষেত্রেই, বরাবর, চিরদিন। তবু অবিরত চেষ্টা করে এসেছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টায় হেরে গেলাম। ও বলছে আমি নাকি কোনোদিন চেষ্টাই করিনি। পারুলের একটা নিঃশ্বাস পড়ে, গভীর, গাঢ়। পারুল জানলা দিয়ে চোখ ফেলে দেখে শোভনের ছেলেটা গল্পের বইখানা মুড়ে রেখে গঙ্গার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। পারুলের হঠাৎ মনে হল, এর থেকে করুণ দৃশ্য সে বোধ করি জীবনে আর কখনো দেখেনি। পারুল নিজের ছেলের দিকে মুখ ফিরিয়ে বলে, হার মানলি? মানলাম, পারা গেল না। পারুল অন্য প্রসঙ্গে এলো, বলল, তোর ছেলে তো কেষ্টু বিষ্টু বাবাদের ছেলের রীতিতে বিলিতি স্কুলে পড়ত, এখানে ওর দশা কি হবে? এখন যে দশায় উপনীত হয়েছে তার সঙ্গে ম্যানেজ করতে হবে। ঠাকুমার হাতের বড়ির ঝোল খাবে আর বাংলা স্কুলে পড়বে। পারুল একটু কঠিন মুখে বলে, তার মানে যে কালকে তোরা সেকাল বলে নাক কুচকাতিস, সেকালের থেকে এক পাও এগোসনি। তোরাও সে যুগের মতো ছেলেপুলেগুলোকে নিজেদের জিনিসপত্র ছাড়া আর কিছুই ভাবিস না, অথবা তোদের খেলনা পুতুল। সেকালেও তো এই ছিল। ওদের মুখ কে চাইত? ওরা যেন নিজেদের শখ সাধ মেটানোর উপকরণ মাত্র। নিজেদের সুবিধা অসুবিধার বশেই তাদের ব্যবস্থা, তাই না? কিন্তু এ যুগে তো তোরা অনেক বড় বড় কথা বলতে শিখেছিস, ওদের জন্য অনেক ব্যবস্থা, অনেক আয়োজন, কিন্তু দৃষ্টিভঙ্গিটা বদলালো কই? সন্তানের জন্য যে স্বার্থ ত্যাগের দরকার আছে, যে অহংকার ত্যাগের দরকার আছে, তা তো ভাবছিস না তোরা একালের মা বাপ। তোদের সুবিধের অনুপাতে ওদের জীবনের ছক। এতদিন তোরা ওকে তোর পদমর্যাদার ঐশ্বর্যের মাপকাঠিতে পেলে খাওয়া, শোয়া, পড়ায়, খেলায় প্রতিটি ব্যাপারে সাহেব করে মানুষ করছিলি। হঠাৎ এখন তোদের ইচ্ছে বাসনার ছাঁচে ফেলে ওর জন্য ঠাকুমার হাতে বড়ির ঝোল আর পাত্তাড়ি বগলে পাঠশালে যাওয়া বরাদ্দ করছিস। আবার যদি হঠাৎ খেয়াল হয়, হয়তো মাথা নাড়া করে ব্রহ্মচর্য আশ্রমে পাঠিয়ে দিবি, অথবা একেবারে পাশা উল্টে ফেলে ছুঁচলো জুতো আর ড্রেন পাইপ প্যান্ট পরিয়ে আমেরিকায় চালান করতে চাইবি। ওরও যে একটা মন আছে দেখবি না, আর সে মনে মা বাপের জন্য কি সঞ্চিত হচ্ছে ভেবেও দেখবি না। শোভন একটা গভীর নিঃশ্বাস ফেলে। শোভন বলে, ভেবো না মা, এসব কথা আমি ভাবিনি, অথবা রেখাকে বোঝাতে চেষ্টা করিনি, কিন্তু কিছুতেই যদি না বোঝে কি করব বলো? তাহলে ছেলেটাকে ওদের হাতে তুলে দিয়ে নিজে একেবারে দেউলে বনে যেতে হয়। পারুলের মনটা বেদনায় টনটন করে ওঠে। পারুলের নিজের বক্তব্যের জন্য লজ্জা হয়। সত্যি, নিতান্ত নিরুপায় হয়েই তো মায়ের কাছে ছুটে এসেছে বেচারা। এখানে তো অহমিকাকে বড় করে তোলেনি।
পারুল অতএব বাতাস হালকা করবার চেষ্টা করে, বলে ওঠে, তা বৌমার এতই বা কাঠজেদ কেন বলতো বাপু? তুই এই বুড়ো বয়সে আর কারো বউয়ের প্রেমে টেমে পড়ে যাসনি তো? শোভন হঠাৎ মাথা হেঁট করে, তারপর আস্তে বলে, শ্রদ্ধা বলেও একটা বস্তু থাকে, ও সেটাকে বরদাস্ত করতে পারে না। পারুল ছেলের দিকে নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে দেখে। পারুল যেন রহস্যের মূল দরজা খুঁজে পায় হঠাৎ, তবে সেটা বলে ফেলে না, বলে, সেটা কি একটা বিরোধের বস্তু? শুধু সেটাই নয়, বললাম তো, প্রতি পদে রুচির অমিল। এ জীবন ওর অসহ্য হয়ে উঠছে। আমি সংকীর্ণ চিত্ত ও উদার, আমি গ্রাম্য ও আধুনিক, আমি ভগবান বিশ্বাসী, ওর মতে সেটা কুসংস্কার। পরদিন রাত্রে পারুল তার চিঠির কাগজের প্যাডটা নিয়ে বসল। শোভন ছেলে রেখে চলে গেছে, কারণ ছুটি নেই তার। ছেলেটা পারুলের চৌকির কাছে আর একটা সরু চৌকির ওপর শুয়ে আছে। মশারির মধ্যে থেকে বোঝা যাচ্ছে না ও ঘুমিয়ে পড়েছে না জেগে আছে। এখন খোলা জানলা দিয়ে গঙ্গার বাতাস এসে মশারিটাকে দোলাচ্ছে। কিন্তু সব দিন বাতাস থাকবে না, গুমোটের দিন আসবে। সেদিন কি হবে ওর? জন্মাবধি যার বিজলি পাখার হাওয়ায় অভ্যাস। পারুলের এই মফস্বলের বাড়িতে তো ও জিনিসটি নেই। শুধু ও জিনিসটি কেন, অনেক অনেক জিনিসই তো নেই যাতে ও অভ্যস্ত। প্রতি মুহূর্তে কি বিদ্রোহী হয়ে উঠবে না ওর মন? অথবা নিজেকে হতভাগ্য বেচারি ভেবে হীনমন্যতার শিকার হয়ে পড়বে না? আমার মনে হচ্ছে তাই হবে, লিখল পারুল। এরকম মৃদু আর চাপা স্বভাবের ছেলেমেয়েরা তাই হয়। পৃথিবীর প্রায় সব সমাজেই এরা আছে, এই হতভাগ্যের দল। আমাদের সমাজেও এলো, প্রতিরোধের উপায় নেই। কিন্তু বকুল, আমরা কি মেয়েদের এই স্বাধীনতারই স্বপ্ন দেখেছিলাম? আমরা, আমাদের মা দিদিমারা? তুই তো গল্প উপন্যাস লিখিস, কত জীবন তৈরি করিস। আমার অভিজ্ঞতা সত্যি মানুষ নিয়ে, তাই আজকাল যেন ভেবে ভেবে বল পাচ্ছি না। এই যুগ কি ব্যক্তি স্বাধীনতা আর মেয়েদের স্বাধিকার প্রতিষ্ঠার বিনিময়ে এদেশেও সেই একটা হতভাগ্য জাতি সৃষ্টি করল, পৃথিবীর সমস্ত সভ্য জাতিরা জানিয়ে দুশ্চিন্তায় ভুগছে? যে হতভাগ্যেরা শিশুকালে বাল্যকালে তাদের জীবনের পরম আশ্রয় হারিয়ে বসে ক্ষমাহীন নিষ্ঠুরতায় কঠিন হয়ে উঠবে, উচ্ছৃঙ্খল হবে, স্বেচ্ছাচারী হবে, সমাজদ্রোহী হবে, অথবা একটা হীনমন্যতায় ভুগে ভুগে জীবনের আনন্দ হারাবে, উৎসাহ হারাবে, বিশ্বাস হারাবে। বিশ্বাস হারানোর মতো ভয়ঙ্কর আর কি আছে বল? কদিন আগেও যে ছেলেটা জানত না আমার এই রাজপুত্তুরের পোস্টটা চোরাবালির উপর প্রতিষ্ঠিত, আমার রাজ্যপাট আবু হোসেনের রাজ্যপাটের মতো এক ভুঁয়ে ফর্সা হয়ে যাবে, আজ আচমকা এই অবস্থায় পড়ে গিয়ে সে যদি পৃথিবীর ওপরই আর বিশ্বাস রাখতে না পারে, তাকে দোষ দেব কেমন করে? ভগবানের মারও অবস্থার বিপাক ঘটায়, কিন্তু তাতেও দুঃখ থাকে, বেদনা থাকে, হয়তো একরকমের লজ্জাও থাকে, কিন্তু অপমান থাকে না, গ্লানি থাকে না। ও যখন ভাবতে বসবে তার এই দুর্দশার জন্য দায়ী তারই মা বাপ, যাদের কাছে এ যাবৎ নিতান্ত নিশ্চিন্ত হয়ে কাটিয়ে আসছিল, তখন ওর ভেতরটা কি জ্বালায় জ্বলবে ভাব। তোর মনে আছে বকুল, যেদিন হিন্দু বিবাহে বিচ্ছেদের আইন পাশ হল, সেদিন আমি ঠাট্টা করে আক্ষেপ করেছিলাম, আহা, আমাদের মায়ের আমলে যদি এটি হতো, তাহলে সে ভদ্রমহিলা সারা জীবন এমন বেড়া আগুনে পুড়ে মরতেন না। ঠাট্টাই, তবু আক্ষেপের কোথাও একটু সত্যিও কি ছিল না? আজ মনে হচ্ছে আমাদের মায়ের জীবনে তেমন সুযোগ এলে আমাদের কি দশা ঘটত। শোভন চলে যাবার পর থেকে ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না। শুনি ছোট বোনটাকে প্রাণতুল্য ভালোবাসে, সেটাকে ওর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কি নিষ্ঠুরতা! নিজের ছেলেকেই আমার একটা হৃদয়হীন পিশাচ মনে হচ্ছে। অথচ কারণটা কি?
শুধু জেদ, অহমিকা, শুধু রুচির অমিল, শুধু মতের অমিল, অর্থাৎ বনিয়ে থাকতে পারার অক্ষমতা। কিন্তু ওই অমিলের কারণগুলো যদি শুনিস, মনে হবে সবই ঠাট্টা। একজন চেয়েছে জীবনযাত্রা প্রণালীটা সম্পূর্ণ পাশ্চাত্য ধর্মী হোক, অন্যজন চেয়েছে প্রণালীটা পাশ্চাত্য ধর্মী হোক, তবু তাতে প্রাচ্যের একটু আভাস মেশানো থাক। ছেলেমেয়েরা সাহেব হোক, তাতে ক্ষতি নেই, কিন্তু তারা যে আসলে বাঙালি সেটা যেন ভুলে না যায়। অতএব প্রথমজন বলেছে খিচুড়ি চলবে না, যা হবে তা একরকম হবে। অপরজন বলেছে জন্মসূত্রটা তো এড়াতে পারবে না, ওটা তো বদলাবার বস্তু নয়। অতএব শেষ পর্যন্ত বিরোধটা গিয়ে ঠেকেছে সংঘর্ষে। এক হিসেবে দোষটা আমার ছেলেরই। বেড়ালটাকে পয়লা রাত্রিরেই কাটতে হয়। প্রথম দিকে আত্মমহিমা অথবা উদারতা দেখাতে, অথবা নিতান্তই মোহাচ্ছন্ন বশ্যতায় বেড়ালকে ইচ্ছে মতো খেলতে দিয়েছ তুমি। এখন হঠাৎ সে পাতে মুখ দিয়েছে বলে তলোয়ার বার করে কাটতে চাইলে চলবে কেন? ভালোবাসার বশ্যতা এক, আর নিরুপায়ের ভূমিকায় অন্ধ আত্মসমর্পণ আরেক। এই যুগের পুরুষটা ওই বিভেদটার সীমারেখা নির্ণয় করতে অক্ষম হয়েই তো জীবনে অনিষ্ট ডেকে আনছে। মনে হচ্ছে সমাজের চাকাটা হঠাৎ যেন আমূল ঘুরে গেছে। যেখানে একটু নড়লে কাজ ঠিক হতো, সেখানে এই একেবারে উল্টোটা চোখে কেমন ধাক্কা লাগছে। জানি না আমার বড় ছেলের সংসারে আবার এই ধাক্কা এসে লাগে কিনা। সেখানেও তো অমিলের চাষ, আর ওই ছেলে মেয়ে নিয়েই। মোহনের মতে ছেলে মেয়েদের দোষ ত্রুটি হলে বুঝিয়ে শিক্ষা দিয়ে সংশোধন করা উচিত। মোহনের বউয়ের মত পিটিয়ে শায়েস্তা করাই একমাত্র উপায়। এ বিষয়ে সে আমাদের পিতামহী প্রপিতামহীদের সঙ্গে একমত। আসলে গ্রাম্যতা বস্তুটা একটা চরিত্রগত ব্যাপার। ওটা শহুরে জীবনের পরিবেশ পেলেই নিশ্চিহ্ন হয়ে যাবার নয়। অথচ আবার দেখেছি মোহন ছেলেকে একটু কঠিন কথা বলে শাসন করতে গেলে তার বউয়ের এমনই প্রাণ ফেটে যায় যে তদ্দণ্ডে ছেলেকে মাথায় তুলে আদর করতে বসে দেখিয়ে দেখিয়ে। মা বাপের এই দ্বন্দ্বযুদ্ধে ওরা খানিকটা বেশ মজা পায়, আবার কখন ওদের উলু খড়ের দশা ঘটে। বিরোধ পদে পদেই। একজনের মতে ওদের খাওয়া নিয়ে জুলুম করা পীড়নেরই নামান্তর, অন্যজনের মতে অহরহ জগতের যাবতীয় পুষ্টিকর খাদ্য তাদের একটি ক্ষুদ্র উদর ভাণ্ডে চালান করে দেবার তালে সর্বদা জুলুম করাই মাতৃকর্তব্য। অন্যদিকেও মোহনের ইচ্ছা তার অধস্তনেরা অফিসেই বিরাজ করুক, বসের বাড়িতে এসে বস গিন্নিকে বৌদিটিকে চাকরগিরি না করুক। অথচ মোহনের বউয়ের ইচ্ছে তার স্বামীর অধস্তনেরা সবাই এসে তার পায়ে পড়ুক, যেন বসগিন্নি মরতে বললে মরে আর বাঁচতে বললে বাঁচে। মোহনের মতে যা করবে মাত্রা রেখে। বন্যাত্রাণ তহবিলে মোটা চাঁদা দিতে চাও দাও, স্লোগান দিয়ে পথে নেমে পড়বার অথবা অভিনয় করতে স্টেজে উঠবার কি দরকার? বউয়ের মতে সেটাই জরুরি দরকার। মোহন যদি বলে বউয়ের রাত 10টা পর্যন্ত বাইরে আড্ডা দেওয়াটা বাড়াবাড়ি, বউ পরদিন রাত 11টায় বাড়ি ফেরে তার মহিলা সমিতির কাজের ছুতোয়। তবু নাকি মোহনের বউ তার বন্দি জীবনকে ধিক্কার দেয়। এ শুধু আমার সংসারের কথা নয়, প্রায় সব সংসারেরই কথা। হয়তো কলসি থেকে দৈত্যকে বার করলে এই দশাই ঘটে, অথবা দৈত্যটা বেরিয়েই ছাড়ত। এই যুগের হতভাগারা সেটাই লোকচক্ষে আড়াল দেবার জন্যে বশংবদ স্বামীর ভূমিকায় অভিনয় করে চলে, যতক্ষণ না শেষ পর্যন্ত অসহ্য হয়ে ওঠে। এক যুগের পাপের প্রায়শ্চিত্ত অপর যুগ করে, এই বোধহয় ইতিহাসের নিয়ম। কিন্তু ইতিহাসটা যখন প্রিয়জনের জীবনে আবর্তিত হয়, তখন নির্লিপ্তের ভূমিকায় থাকা শক্ত বই কি। ভেবেছিলাম ওতে পটু হয়ে গেছি, দেখছি ধারণাটা মজবুত নয়। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা, আজ ষোড়শ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।